ইসরায়েলিদের হাতে আটকের পর মুক্ত বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। ভোর 4:55 তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর 5টার কিছুক্ষণ পর বের হন শহীদুল আলম। এ সময় গ্লোবাল সমুদ ফ্লোটিলার বর্ণনা দিতে গিয়ে শহীদুল আলম বলেন, গাজার মানুষ এখনও আক্রান্ত, এখনও তাদের উপর নির্যাতন চলছে। সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ কাজ শেষ হয়নি। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিমানবন্দরে শহীদুল আলমকে বরণ করতে আসে তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা। ফিলিস্তিন ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। মোট 9টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। তিস্তার উৎপত্তিস্থল ভারতের সিকিম সহ দেশটির নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হলে ভয়াবহ রূপ নেয় নদীটি। ফলে পানির ঢল ছুটতে থাকে ভাটিতে থাকা বাংলাদেশের দিকে। নদীটির এক পাশ দহগ্রাম দিয়ে দেশে প্রবেশ করেছে। ফলে তিস্তার পানি বেড়ে প্রথমে আছড়ে পড়ে সেখানে। ফলে এ সপ্তাহের শুরুতেই লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার অনেক অবকাঠামো। সর্বশেষ বন্যায় দহগ্রাম সহ জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। চারপাশে ভারতীয় সীমান্ত ঘেরা জনপদ দহগ্রাম আঙ্গরপোতা। 3 বিঘা করিডোরের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে যুক্ত হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এই ইউনিয়নটি। প্রতিবেশী দেশ থেকে আসা তিস্তা নদীর এক পাশ ওই এলাকাটি ছুঁয়ে প্রবেশ করেছে দেশে। ফলে মাঝে মধ্যে আকস্মিকভাবে আসা উজানের ঢলের প্রথম চাপ সহ্য করতে হয় দহগ্রামকে। প্রচণ্ড গতিতে আসা সেই ঢল এবারও যেন আছড়ে পড়েছিল দহগ্রাম আঙ্গরপোতায়। বানের পানি নেমে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখানকার 2টি ব্রিজ, ভেসে গেছে একটি ব্রিজের সংযোগ সড়কের বেশ কিছু অংশ। পাকা সড়কের একাধিক স্থান ধসে গেছে, ভেঙে মাটিতে মিশে গেছে পাকা বাড়ি। ফলে সেখানকার বেশ কিছু এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। 10 মিনিটের মধ্যে ভাঙচুর করে সব তন্ন বিচ্ছিন্ন করে দিল। বাড়ি ঘর দুয়ার রাস্তাঘাট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম পানি আমরা জীবনে কোনোদিন দেখি নাই। প্রতি বছরে কোনো বছরও বাদ নাই যে ভাঙে না। সর্বশেষ বন্যায় দহগ্রাম সহ হাতীবান্ধা ও আদিতমারি উপজেলার প্রায় 1,500 মিটার পাকা সড়ক ও বিভিন্ন এলাকার কাঁচা রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এসব অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য উপজেলা প্রকৌশলীকে বলেছি। ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। অবকাঠামোর পাশাপাশি ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। বিশেষ করে কোথাও কোথাও উঠতি আমন ক্ষেত ঢেকে গেছে পানির সাথে আসা বালুতে, কোথাও ডুবে রয়েছে পানিতে। ধান সব শেষ। ভারত সরকার বান ছাড়ি দিয়েছে, সব শেষ হয়ে গেছে। গরু বাছুর সব বাঁচি গেছে। ছাপড়া নদীতে পানি ঢোকার কারণে অনেক ক্ষতি ফসলের, বিশেষ করে ধানের। ধানগুলো মনে করেন যে একদম থর হয়ে গেছে, সেই থরগুলো মনে করেন যে একদম নিঃস্ব হয়ে গেছে। এই ধানগুলো আর হবে না। তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই বিষয়ে কৃষি দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিস্তা পাড়ের মানুষের দাবি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি স্থায়ীভাবে এ সমস্যা সমাধানে প্রয়োজন বাঁধ নির্মাণ কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এনটিভি নিউজ ডেস্ক। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে খুলনার দাকুপ উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 3,000 বিঘা জমির আমন ধান। তলিয়ে গেছে শত শত মাছের ঘের ও পুকুর। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো বাসিন্দা। স্থানীয়রা বলছে, বাঁধ দ্রুত সংস্কার না করা হলে আমন ধান ও শীতকালীন সবজি উৎপাদনে ভাটা পড়বে। খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে শুধুমাত্র একটি বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায়। এই চিত্র খুলনার দাকুব উপজেলার বটবুনিয়া এলাকার বেড়িবাঁধের। জোয়ারের পানি নদীর পাশাপাশি গ্রামকে গ্রাম তলিয়ে দিচ্ছে। তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আরাখালী সহ বেশ কয়েকটি এলাকায় জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি করছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, শত শত মাছের ঘের ও পুকুর। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। আকস্মিক বাঁধ ভাঙায় বিপাকে পড়েছে উপকূলের বাসিন্দারা। ভাঙনের অবস্থা খারাপ, ওইদিকে কয়েকটা বাড়ি মোটে নাই,
পুকুরে মাছ নাই, মাঠের ফসল বিনষ্ট। এই সামনের দিক ভালো আছে, পিছনের দিক থেকে দুই নিয়ে গেছে। এখানে ঘর বাড়িও পড়ে গেছে, যে জোয়ারের জলে এখন ডোয়াটা সব ভেঙে যাচ্ছে। কেউ অনেকেই রাস্তায় যে থাকতেছে, খাওয়া দাওয়া বন্ধ। আমন ধান, তারপরে আপনারা জানেন যে রাস্তার উপর দিয়ে আমাদের এখানে বিভিন্ন সবজি লাগায়, মাছ চাষ হয়, সবই নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ তাৎক্ষণিকভাবে মেরামতের চেষ্টা করেও ব্যর্থ পানি উন্নয়ন বোর্ড। আর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক তৌফিকুর রহমান দ্রুত সংস্কারের আশ্বাস দেন। প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের আশেপাশে থেকে যদি অন্য কোনো সাপোর্ট আমাদের হায়ার করতে হয়, সেটা আমরা চেষ্টা করব। আমরা ভাঙনের ফাটল নেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এলাকায় এসে আমরা যে জিও টিউব দেখছেন, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে তখনই কিন্তু জিও টিউব দিয়ে প্রোটেকশন দেওয়া ছিল পিছনে, এবং এখানে বড় বড় ডিচ ছিল, পুকুর ছিল, যেগুলো ফিল আপ করে বালি ফিল আপ করে কিন্তু এই জিও টিউবগুলো ভরা। পরবর্তীতে উচ্চ জোয়ারে এটা ভেঙে গেলে এই বালিগুলো সরে যাওয়ার জন্য আমাদের টিউবটা ক্ষতিগ্রস্ত এলাকায় পানি প্রবেশ করেছে। বেড়িবাঁধ সংস্কার এবং ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় আনার দাবি স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় মিনি ম্যারাথনের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। সকালে মল চত্বরে এই আয়োজনের উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। নিজে ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে সকালে শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন ডাকসুর ভিপি। এ সময় মিনি ম্যারাথনে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরা। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মল চত্বর থেকে শুরু করে ভিসি চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় মল চত্বরে এসে তাদের দৌড় শেষ করেন। পরে উপস্থিত সবাই চা চক্রে অংশ নেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম নগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালায় তিনি কথা বলেন। সবাই মিলে এই একটা সুন্দর নির্বাচন আমাদের করতে হবে এবং আমরা একটা এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার, এম্পাওয়ার্ড পুলিং অফিসার, এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই। আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে, আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। লুটপাট, অপশাসন, দুর্নীতি ও অর্থ পাচার থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। সকালে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় গঠিত মানবাধিকার কমিশন রাজনৈতিক প্রোপাগান্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছিল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ভালো আইন করা মানেই দেশ পরিবর্তন হয়ে যাওয়া নয়, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সাবেক একজন প্রধান বিচারপতি সহ আরও কিছু বিচারপতি মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র নস্যাতে ভূমিকা রেখেছে। তাদের অনেকে এখনও বিচার বিভাগে বহাল আছে। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়েও কথা বলেন তিনি। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, ব্যাংক লুট করে ফেলে, এরকম একটা ভয়াবহ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পূর্বের মানবাধিকার কমিশন ছিল সবচেয়ে নিম্নমানের। গুম, বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘন হলেও মানুষ ন্যায় বিচার পায়নি। জুলাই 36-এর সংগ্রাম চলছে। 27শে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের একজন ডাইরেক্টর জাতিসংঘে চিঠি লেখেন যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করছে। এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আশা করব মানবাধিকার কমিশনের এই ব্যক্তিদেরকে আইন মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে না পারলে অতীতে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আগামীতেও তা অব্যাহত থাকবে বলে মনে করেন অন্যান্য বক্তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।
নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর কোনো সাংবাদিককে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখওয়াত হোসেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষপাতিত্ব নেই। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঠিকভাবে কাজ করতে দিলেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব। নির্বাচনে সরাসরি সম্প্রচার সহ সব ধরনের সহযোগিতা করা নির্বাচন কমিশনের উচিত। এমনকি প্রতি ঘন্টায় ভোট গ্রহণের হার ব্রিফ করা প্রয়োজন। শাখওয়াত আরও বলেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসার বা নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে কমিশনের ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত। লাইভ টেলিকাস্ট করতে চায়, অ্যালাউ এভরিওয়ান টু টেলিকাস্ট লাইভ। আমার হাত যদি পরিষ্কার থাকে তাহলে আমি এই হাত দেখাবো, আমার হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আমি হাত বন্ধ করে ঘুরে থাকবো। নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইজ, ইউর আইজ শুড বি অ্যাবসলুটলি crystal clear and you act on them, put less restriction. যেখানে শুধু ডিসিপ্লিন করার দরকার সেটুকু ছাড়া বাকিটুকু ডোন্ট অ্যালাউ বা ডোন্ট গিভ রেস্ট্রিকশন। কেন্দ্রে প্রবেশ করতে অ্যাক্রিডিটেশনের পরে আবার প্রিজাইডিং অফিসারকে ডেকে জিজ্ঞেস করতে হবে, নো নিড। ইসরায়েলিদের হাতে আটকের পর মুক্ত বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাকে অভ্যর্থনা জানাতে তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ সময় গ্লোবাল সমুদ ফ্লোটিলার বর্ণনা দিতে গিয়ে শহীদুল আলম বলেন, গাজার মানুষ এখনো আক্রান্ত, এখনো তাদের উপর নির্যাতন চলছে। সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় ততক্ষণ কাজ শেষ হয়নি। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়ার দরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে ছুটির দিন হওয়ায় আজ ঢিলেঢালাভাবে চলছে নির্বাচনের প্রচারণা। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় একাডেমিক ভবনের পরিবর্তে আবাসিক হল এলাকায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে ছাত্র দল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগের পর আজকে বাম সমর্থিত জোট বৈচিত্র্যের ঐক্য প্যানেল জানিয়েছেন শিবির ভিপি প্রার্থী ও সহ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থীর বিপক্ষে। এদিকে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। একযোগে প্রায় ১৫০০ কর্মী নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। অভিযানে মশক নিধন ও ড্রেনেজ ক্লিনিং সহ ক্যাম্পাসের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা পরিষ্কার করা হয়। উন্নত বিশ্বের মতো পরিচ্ছন্ন ক্যাম্পাস তৈরিতে সবার সহযোগিতা চেয়েছেন উপাচার্য। এর আগে ভোরে মর্নিং রাইডার্সের সহায়তায় রান উইথ ডাকসু ভিপি আয়োজন করে ডাকসু। নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর বুকে কিছুটা সবুজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলায় এই ক্যাম্পাসের পরিবেশও হুমকির মুখে। পরিবেশ রক্ষায় তাই এবার ব্যতিক্রমী উদ্যোগ। আবর্জনামুক্ত ক্যাম্পাস গড়তে প্রায় ১৫০০ কর্মী নিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ক্যাম্পাসে ছড়িয়ে থাকা প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি মশক নিধনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। অভিযান শেষে ক্যাম্পাস যেন আবারও ময়লা আবর্জনায় ভরে না যায়, সেজন্য সবার সহযোগিতা চাইলেন ডাকসুর ভিপি। উন্নত দেশগুলোর ক্যাম্পাসের মতো ঝকঝকে পরিচ্ছন্ন ক্যাম্পাস তৈরির আশ্বাস উপাচার্যের। মহৎ উদ্দেশ্যে একটি কাজ শুরু করলাম। সো ওয়ান স্মল স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন। আরও বহু পথ আমাদের অতিক্রম করতে হবে। আপনাদের সবার সহযোগিতা চাই, দোয়া চাই। আমরা উপরের দিকে বিশ্বাস রাখি, মানুষের মমতা এবং শুভবুদ্ধির উপরেও আমরা আস্থা রাখি। অতএব নিশ্চয়ই আমরা সবাই মিলে চেষ্টা করলে
ভালো ফলাফল পাবো। পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের সাথেই প্রয়োজন। এর আগে ভোরের স্নিগ্ধ আলোয় বিশ্ববিদ্যালয়ে রান উইথ ডাকসু ভিপি আয়োজন করে মর্নিং রাইডার্স ও ডাকসু। সুস্থতার জন্য দৌড় শেষে শারীরিক কসরতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই প্ল্যাটফর্মের উদ্যোগে আমাদের প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে সকালবেলা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ হবে। এখানে আমরা আসবো, একসাথে ফিজিক্যাল এক্সারসাইজ করব। শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেদেরকে ফিটনেস সমৃদ্ধ করার জন্য আমাদের এই আয়োজন চলতে থাকবে। শিক্ষার্থীদের সুস্থতায় নিয়মিত এমন আয়োজনের ঘোষণাও দেন সাদিক কায়েম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছে একটি সংগঠন। নেত্রকোনার বারহাট্টায় মহিয়সী নারী বেগম রওশন আরা পারুলের স্মৃতি রক্ষার্থে পরমা নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে 2 শতাধিক নারী ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। মানবতাবাদী সমাজসেবী মহিয়সী নারী বেগম রওশন আরা পারুল শামসুল হক মাস্টারের বড় মেয়ে এবং মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফার স্ত্রী। 1970 সালের 26 জুন নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের রানগা গ্রামে মৃত্যুবরণ করেন বেগম রওশন আরা পারুল। তার স্মৃতি রক্ষার্থে মানবতার সেবায় পরমা নামের একটি সামাজিক সংগঠন করার উদ্যোগ নেন মেয়ে মাহবুবা সুলতানা। এরই অংশ হিসেবে সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে 2 শতাধিক নারী ও শিশুকে। আত্মমানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। পরমার উদ্যোগে আমাদের রানীগাঁও গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এখানে গ্রামবাসীদের জন্য ফ্রিতে চিকিৎসা এবং ফ্রিতে ওষুধ বিতরণ কর্মসূচি চলছে। আমাদের গ্রামে পরমার উদ্যোগে মহিলাদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্প দেওয়া হয়েছে, যার মাধ্যমে দরিদ্র নারীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকাবাসী। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করার দাবি তাদের। আবু দ্বারাতে আমরা চিকিৎসা পাইতাছি, বা আগেও একটা অনুষ্ঠান হয়ে গেছে, আমরা পাইছি, খুব খুশি আমরা। পরমার কারণে আজকে আমরা প্রি মেডিকেল ক্যাম্প পেয়েছি, প্রি মেডিসিন পেয়েছি। ডাক্তার আইছে আমরা চিকিৎসা করার জন্য ব্যবস্থা করছে, কিছু ওষুধও দিছে। এমন ভাবে যদি আরো কিছু হয় তাহলে জনগণের জন্য ভালো হয়। মেডিকেল ক্যাম্প ও পরমা কার্যালয়ের উদ্বোধন করে বিশিষ্ট চিকিৎসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বলেন, যে লক্ষ্য নিয়ে এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, এর ধারাবাহিকতা বজায় থাকলে সমাজের নারী ও শিশুরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না। তারা এই ধরনের উদ্যোগ নিয়ে আগামী দিনে বিশেষ করে নিপীড়িত মানুষ যারা আছে, গরিব শ্রেণীর মানুষ যারা আছে, তাদের কল্যাণার্থে তারা যেন এই স্বাস্থ্য ব্যবস্থা একটা তার পার্ট, পাশাপাশি তাদেরকে শিক্ষা, কর্মমুখী শিক্ষা এবং তাদের কর্মসংস্থান করার সুযোগ আগামী দিনে তারা করে দিবে। এনটিভি নিউজ ডেস্ক। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা কারিকুলামে অন্তত 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করবেন। এর মাধ্যমে আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভাবানদের খুঁজে বের করা সম্ভব হবে বলে জানান আমিনুল হক। 6টি ইভেন্টে 4 শতাধিক প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। 19 তারিখ শেষ হবে প্রেস ক্লাবের ক্রীড়া উৎসব। শাপলা না দিলে ধানের শীষ দেয়া যাবে না, এই ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গাজীপুর মহানগর বিএনপির আয়োজিত প্রাথমিক সদস্য পদের সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই জাতীয় ফুলটি যে একটা জাতীয় প্রতীকে পরিণত হয়েছে, জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেটা আপনারা চান। যাই হোক, আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে? ধানের শীষ আজ 47 বছর বিএনপির নির্বাচনী প্রতীক।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি কথা বলেন সুবিচার প্রতিষ্ঠায় কুরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং সেই আইনের ভিত্তিতে সমাজ গঠন করতে হবে। এজন্য তিনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। গোলাম পরওয়ার বলেন 2024-এ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে। সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দুই একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনও কারোর সাথে বৈঠক করেনি এনসিপি। রংপুরে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক মিলের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সে ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত ওপেন রয়েছি। শনিবার ছুটির দিন হওয়ার পরও নির্বাচন দোরগোড়ায় চলে আসায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রচারণার গতি বেড়েছে। সকাল থেকে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের নানা চত্বরে প্রচারণা চালিয়েছেন। এছাড়া ভোটারদের গান শুনিয়ে প্রচার চালিয়েছেন স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী আনোয়ার আমজাদ সজল। আবার ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণা চালান কোনো প্রার্থী। 16 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে 4টি কারখানাকে 4 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলার বাকুরদা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। বলেন, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে 4টি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি হচ্ছিল। এর সাথে কিছু অসাধু ব্যবসায়ী জড়িত। সাতক্ষীরায় অনলাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে 2 যুবককে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার একটি টিম শহরের বাইপাস সড়কের খড়িবিলা এলাকায় অভিযান চালিয়ে একটি অটো রিকশার ভেতরে থাকা মুর্শিদ আলম ও মুসাইদ আলম নামে 2 জনকে আটক করা হয়। এরপর তাদের কাছ থেকে 16টি মোবাইল ফোন, 3টি ল্যাপটপ উদ্ধার করা হয়। গুম অপহরণের অভিযোগে সেনাবাহিনীর 15 জন কর্মকর্তা সেনা হেফাজতে আছে। বাকি অবসরপ্রাপ্তদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। রাজধানীর বনানীতে সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে কথা বলেন অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান। তিনি বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে সংবিধানসম্মত সব ধরনের সহযোগিতা দেবে। গুম, অপহরণ, হত্যাসহ চাঞ্চল্যকর বেশ কয়েকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে ঘটনায় মেজর জেনারেল কবির ছাড়া বাকি 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবার বিচ্ছিন্নদের 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। জেনারেল হাকিমুজ্জামান বলেন, ডিজিএফআই বা র্যাবের কারো অপরাধের জন্য সেনাবাহিনীকে দায় দেয়া যায় না। আইসিটি আইন ও কোর্ট মার্শাল পরস্পর বিরোধী নয়। জাতীয় নির্বাচনে 3 গুণ সেনা সদস্য মাঠে মোতায়েন থাকবে বলেও তিনি জানান। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। যে আমাদের যে 15 জন চাকরিরত আছেন এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন। শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখের শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো।
আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর কোনো সাংবাদিককেই কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম শেখাওয়াত হোসেন। কোনো রাজনৈতিক দলের প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষপাতিত্ব নেই বলেও তিনি জানান। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে যারা গাফিলতি করবেন তারা জুলাই আন্দোলনে শহীদদের সাথে বেইমানি করবেন। নির্বাচন সুষ্ঠু করতে প্রিজাইডিং অফিসারদের সর্বময় ক্ষমতা দেওয়া হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ভোট কেন্দ্রে অনিয়ম দেখলে প্রয়োজনে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবাই মিলে এই একটা সুন্দর নির্বাচন আমাদের করতে হবে। একটা এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার, এম্পাওয়ার্ড পুলিং অফিসার, এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই। আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট এন এক্সাম্পল দ্যাট ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে, আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। অন্যদিকে নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর কোনো সাংবাদিককেই কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শেখাওয়াত হোসেন। নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইস, your eyes should be absolutely crystal clear. রাজধানীর কারওয়ান বাজারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকদের সঠিকভাবে কাজ করতে দিলেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সরকারের কোনো উপদেষ্টা একটি দলের প্রতি পক্ষপাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আর কারো জন্য অপেক্ষা নয়, এখন নির্বাচনের রাস্তায় গাড়ি এসে গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে এমন মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। আলোচিত ১/১১ সরকারের সময় বিএনপির দুর্দিনে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ। শনিবার বিএনপির এই নেতার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে দলটি। স্মরণসভা হলেও বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে এটি রূপ নেয় জনসভায়। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিণত হয় জনসমুদ্রে। স্মরণসভায় মির্জা ফখরুল বিগত নির্বাচনগুলোতে ভারত প্রভাব রেখেছে অভিযোগ করে বলেন, বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে তা সমান সমান। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করতে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পায় নাই, ফারাক্কার নদীর হিস্সা পায় নাই। বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বিএনপি মহাসচিব নির্বাচন নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিথ্যা প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানান। কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। আর বিলম্ব নয়, আর কারোর জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুম হওয়ার ঘটনায় তথ্যচিত্র নির্মাণে সিলেট সফর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বর্ণনা করেন তার অভিজ্ঞতা। এদিকে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে বিএনপির প্রাথমিক কর্মী সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শাপলা প্রতীক নিয়ে বিতর্ক সৃষ্টিতে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট বাধাগ্রস্ত হচ্ছে। জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেটা আপনারা চান। যাই হোক, আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন,
কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছেন? ধানের শীষ আজ ৪৭ বছর বিএনপির নির্বাচনী প্রতীক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে পুলিশের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর অনুমতি ছাড়া সমাবেশ করায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন জিএম কাদের, শামীম, হায়দার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফরমাল অনুমতি নেয় না। তারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ। ওনারা হচ্ছে এই যে রাস্তার উপরে পুরারা চেয়ার টেয়ার বসায় এখানে পুরা ইয়ে করে ফেলছে, স্টেজ করছে। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দিচ্ছি। এরপরেও যখন না হয়েছে না, তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এতটুকু আমরা। গাজা অভিমুখে যাওয়া কনসিয়াস ফ্লোটিলা থেকে অপহরণ করে আলোকচিত্রী শহীদুল আলম সহ অন্যদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে ইসরায়েলি কারাগারেই অনশন করেন বন্দীরা। ঢাকা ফিরে বিকেলে গাজা অভিমুখে দুঃসাহসী এ যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। 1000 জাহাজ নিয়ে গাজার অবরোধ ভাঙা হবে শিগগিরই। নূর হোসেনের রিপোর্ট। আপনারা সবসময় সাথে ছিলেন। দুঃসাহসী যাত্রা শেষে দেশে ফিরেছেন সাংবাদিক শহীদুল আলম। মৃত্যুর আশঙ্কা, বন্দিজীবন অথবা ইসরায়েলি বাহিনীর বর্বরতা, সব ভয়কে এরই মধ্যে জয় করেছেন। রাজধানীর জিগ ভবনে গণমাধ্যম কর্মীদের কাছে ভয়ালে যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন শহীদুল আলম। বলেন, বিশ্ব নেতাদের নীরবতার প্রতিবাদ জানাতেই যাত্রা করেছিলেন তারা। আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা গাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি, সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা। শহীদুল আলম জানান, 8 অক্টোবর অপহরণ করে কারাগারে নেওয়া হয় শহীদুল আলম সহ অন্যদের। পদে পদে শিকার হন শারীরিক ও মানসিক নির্যাতনের। উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। ঘাটে যেই জায়গায় টারম্যাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে। ইসরায়েলিরা পেশাব করেছিল। মেশিনের ব্যারেল দিয়ে গুতা মারে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে। ইসরায়েলি বাহিনীর কোনো হুমকি বা নির্যাতনে থেমে না গিয়ে শিগগির হাজারো জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রার পরিকল্পনার কথাও জানান এই মানবাধিকার কর্মী। আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিতে জোরালো ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টা সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শহীদুল। এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বে প্রায় $3 ট্রিলিয়ন হালাল পণ্যের বাজার ধরতে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI। সকালে রাজধানীর মতিঝিলে আয়োজিত সেমিনারে সংগঠনটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী জানান, বাংলাদেশে হালাল পণ্যে বাজারের আকার মাত্র $850 মিলিয়ন। অনুষ্ঠানে আলোচকরা জানান, খাদ্য, প্রসাধনী, ওষুধ সহ সব খাতেই হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, অথচ উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে অমুসলিম দেশগুলো। এটা হতাশাজনক হলেও বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের নেতৃত্ব হামজা চৌধুরীকে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শেষ মুহূর্তে গোল হজম করাটা হতাশাজনক, তাই খেলোয়াড়দের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে মনোবিদ নিয়োগের বিকল্প নেই বলে মনে করেন সাবেক গোলরক্ষক আমিনুল। রিপোর্ট কুশল ইয়াসিরের। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেই হামজা চৌধুরীর ভূমিকা থাকে অনন্য।
এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 2 গোল করেছেন তিনি। হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে হামজার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে জামাল ভুঁইয়া, তপু বর্মন, সোহেল রানারা বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। পুরো 90 মিনিট তাদের খেলাচ্ছেন না কোচ। সাবেক অধিনায়ক আমিনুল হক বলছেন, লেস্টার সিটির অধিনায়কের দায়িত্ব পালন করা হামজাকেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক করার এখনই সময়। আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেনশিপ করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় না যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের কোচ তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হবে। শেষ মুহূর্তে গোল হজম করা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে টিম বাংলাদেশের। দলের জন্য মনোবিদ নিয়োগ দিলে স্নায়ু চাপ নিয়ন্ত্রণ সম্ভব হবে ভাবনা সাফজয়ী এই অধিনায়কের। আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন মনোবিদ নিয়োগ দেওয়ার জন্য, যার মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রত্যেকে আরও বেশি মানসিকভাবে উজ্জীবিত হবে, শক্তিশালী হবে এবং তাদের সামর্থ্যটাকে তারা বুঝাতে পারবে সর্বোচ্চভাবে। নতুন কোচ নিয়োগ দিলেও রাতারাতি দলে পরিবর্তন আসবে না। ম্যাচ জয়ের জন্য সামগ্রিকভাবে ভালো ফুটবল খেলার পরামর্শ আমিনুলের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।